হেই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শস্ত্র ভোঁতা হবে ভুলেও তা ভাবিনি। তোর অসুর কুলকে দেখ কেমন দিব্য বেড়ায় দাপিয়ে দিবস রজনী। হেই গো মা তোর ত্রিনয়ন দেখেও কেন দেখেনি। এই গো মা দুর্গা, এই গো মা লক্ষ্মী কমলে কামিনী, কতকাল পড়া দেশ পূর্ণিমা দেখেনি। কতিপয় গণেশের সত্য ছাওয়া লুটে পুটে করে দেয় সব বেসামাল। এই গো মা তোর পেঁচার দাপট খেয়াল কেন করিসনি। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শস্ত্র ভোঁতা হবে ভুলেও তা ভাবিনি। এই গো মা দুর্গা। নমস্কার, গান অন্তহীনের এক নতুন পর্বে আবার আমি হাজির। টেলিভিশনের পর্দার সামনে আপনারা রয়েছেন, আর কে রয়েছে? এই গায়কী, এই নাটকীয়তা, অননুকরণীয় এক ভঙ্গি একমাত্র একজনেরই, আমার বন্ধু, আপনাদের প্রিয় শিল্পী লোপামুদ্রা মিত্র। এই যে গানটা এক লহমায়, এই গানের ভেতরে একটা একই সঙ্গে দেবী দুর্গার আবাহন, আবার আমাদের সমকালের কোনো সংকটের ছবি একসঙ্গে মিলেমিশে একটা অন্যরকম ছবি ফুলে উঠল। এই যে অন্যরকম হতে চাওয়া, এই অন্যরকম হওয়ার ভাবনাটা এলো কি করে তোমার মধ্যে? না, প্রথম কথা আমার মধ্যে কোনো ভাবনাই সেরকম, মানে যখন এই গানগুলো তৈরি হওয়ার কথা ভাবা হচ্ছে তখন আমার মধ্যে খুব একটা যে ভাবনা এসেছে তা নয়, কিন্তু এইটা ঘটনা যে ধরো আমার এই 12-13 বছর বয়স থেকে আমার বাড়ি তো একদম পুরো রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কিছুই কেউ গায়নি। সেটা আমি জানি। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে যখন তোমার বাবার কাছে, আমার বাবার কাছে, বাবার কাছে গান শেখা, জেঠিমা ভীষণ ভালো গান গাইতেন, তা দিদিও গান গাইতো খুব ভালো। কিন্তু সেই ক্ষেত্রে আমার একেবারেই, আমার প্রথম কথা গান বাজনা করার ইচ্ছে ছিল না, কারণ আমার বসে বসে কোনো কাজই ভালো লাগে না। অসম্ভব ডানপিটে ছিল, অসম্ভব ডানপিটে ছিলাম, কোনো কোনোটাই স্থিরতা ছিল না আমার। তা সেই সময় আমার এটা একটা মানে ঈশ্বরের আশীর্বাদ যে এই সমীর চট্টোপাধ্যায়, সমীর চ্যাটার্জি মানুষটিকে আমি জীবনে কাকা বলে ডাকি এবং চাঁদু কাকার কাছে বড় হয়েছি। তা চাঁদু কাকার সঙ্গে যখন আমার আলাপ হয় তখন আস্তে আস্তে ওই সেই সময়টা রিজার্ভ ব্যাংক, ট্রেড ইউনিয়ন, তার সঙ্গে আইপিটিএ, এই সমস্ত গানগুলোর মধ্যে দিয়ে দিয়ে আমি বড় হচ্ছিলাম, বড় হওয়া, এবং তার অনেক ছোট থেকেই বাবার কাছে ওই সব গানগুলো শোনা। কাকা এলো, আমাকে তো তখন পায় কে, নানান গান শুনছি, মানে সেই বিদেশের গান থেকে শুরু করে মানে পিট সিগার, বব ডিলান, এবং চাঁদুদা কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ। হ্যাঁ, একদম সেতার বাজাতো ভীষণ ভালো, আর সবচেয়ে বড় কথা গান গাইতে পারতো না একদম। সে এক অদ্ভুত ব্যাপার, সেটা সেই সময় শুধুমাত্র আমি বুঝতে পারতাম যে কি বলতে চাইছে, মানে গানটা কি হবে সেটা পুরোটাই সেতারে বাজিয়ে বাজিয়ে করতো, কিন্তু দেখাতো পুরো এক্সপ্রেশন শুদ্ধ। এটা খুব কঠিন কাজ কিন্তু। হ্যাঁ, এবং আমার বাবা তখন একটা সময় একদম পছন্দ করছেন না এই সমস্ত গান করছি আমি। আমরা রাস্তায় যেখানে খুশি বসে বসে কাকার বাইকে গিয়ে টুক করে বসে এই গানটা কত, লালটু, আমায় লালটু বলে ডাকেন,
এটা কর তো করতে করতে সেটা একটা স্টেজে টুক করে গিয়ে দিলাম আমরা ক্লাস থিয়েটারে কোনো একটা জায়গায়। মানে আমার একটা গান মনে আছে, সেটা আমার প্রথম অন্য গান গাওয়া, সেটা হচ্ছে ক্লাস থিয়েটারের একটা নাটকে। আর এছাড়া ছোটবেলায় প্রচুর ছোটদের নাটক করেছি কাকাদের রিজার্ভ ব্যাংক কোয়ার্টারে, সেইখানে একটা অন্য গান গাওয়া ডোভালেনে, এবং সেইখানে যত রকম অদ্ভুত ক্যারেক্টার তুমি এখনো খেয়াল করে দেখবে। আমাদের কল্যাণ সেন বরাট, উনি যত ইয়েগুলো ধরো ঠাকুরমা ঝুলি বলো, যে ওনাদের ইয়েগুলো প্রোডাকশনগুলো হয়েছে, সব বিদঘুটে গানগুলো আমার গাওয়া, যত ভূত পেতনি, মানে একটু অন্যরকম করে ওইটার থেকে হতে হতে না আমার এই একদম ব্যাপার হয়েছে। একটা ঋত্বিক ঘটকের গান আমি শোনাবো, ঋত্বিক ঘটকের মানে একটু শুনিয়ে ফেলো না। শোনাচ্ছি, এক্ষুনি শোনাচ্ছি। মানে এই গানগুলো গাইতে ভীষণ ভালো লাগে, কথাগুলো ভীষণ ভালো লাগে। তুমি একটু ধরো। এটা জ্বালা বলে একটি নাটকের গান। আকাশ এত নীল কেন, মেঘ এত সুন্দর কেন, আকাশ এত নীল কেন, মেঘ এত সুন্দর কেন, পৃথিবীটা ভালো কেন, পছন্দ হয় না, পছন্দ হয় না, এত ভালো ভালো নয়, জীবন এত সুন্দর নয়, এত ভালো ভালো নয়, জীবন এত সুন্দর নয়, মানুষ বড় গন্ডগোলে, মানুষ বড় গন্ডগোলে, এসব জমে না, এসব জমে না। এই গানটা তুমি কতদিন পরে গাইলে? এটা ধরো আমার 12-13 বছর বয়সে গিয়েছি আমি। বাহ, এটা কিন্তু গান অন্তহীনের একটা প্রাপ্তি হলো। হ্যাঁ, এটা 12 বছর বয়সে যে গানটা গেয়েছিল সেটা এতদিন পরেও গাইল, এবং এত সেই সময় থেকে না ভিতরে গানটা এমনভাবে, এটা ছিল জ্বালা নাটকটা, যারা আত্মহত্যা করছে তারা নরকে চলে যাচ্ছে, এবং তাদের পাস্ট লাইফটা, সেই নরকের লাইফটা, সেই যন্ত্রণাটা সবটা মিলিয়ে একটা নাটক। এবং তখন সেই যে সময়ে নাটকটার সঙ্গে আমি গানটা গাই, সেই সময়ের অনেক, আমার ওই বয়সে ওই নাটকে ঢোকার কথা নয়, বুঝতে পেরেছি, তো ওইগুলো যে এতটা কাজে লাগবে পরে, এটা ওটাও একটা শিক্ষা, এটাও কাকারই সুর। কাকা তো আগে শুধু নাটকেরই সুর করতো, এটাও এক ধরনের শিক্ষা, ওটা পরে ঠিক পরে কোনো কাজে এসে রিফ্লেক্টেড হবে। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাধারণত যে ধরনের গান বাজনার সঙ্গে মানুষ বা তোমার শ্রোতারা তোমাকে অ্যাসোসিয়েট করেন, তারা অনেকে হয়তো তোমার এই কীভাবে বেড়ে ওঠাটা, কী ধরনের গানের ভেতর দিয়ে তুমি বেড়ে উঠছো, সেটা সম্পর্কে অনেকে হয়তো জানেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই একটা গানের কথা, যে গানটা আমি আগে একটি অনুষ্ঠানে তোমার মুখে শুনেছি, এছাড়া কোনো ঘরোয়া আমাদের আড্ডাতেও হয়তো তুমি গেয়েছো। সেটা হচ্ছে উৎপলা সেনের একটা গান, যেটা তুমি গাইতে ভীষণ ভালোবাসো, তোমার খুব প্রিয় গান। এবং উৎপলা সেন আরও অনেকের মতো, আমার মতো তোমারও একজন খুব প্রিয় শিল্পী, আমার খুব প্রিয় শিল্পী। সে গানটা একটু দুকলি একটু শোনাবে, তারপরে সেখান থেকে আমি আসবো তোমারই গাওয়া একটা মৌলিক গানে। হ্যাঁ, আর কিন্তু আগে উৎপলা সেনের, আমি উৎপলা সেনের অনেক গান গাইতে ভালোবাসি, যেমন যেটা গাইবো সেটা হচ্ছে শুকতারা গো নিও না বিদায়। হ্যাঁ, শুকতারা গো নিও না বিদায়, নিও না, শুকতারা গো নিও না বিদায়, নিও না, এখন
এখনো ঝরেনি শেফালি, এখনো রয়েছে শেষ রজনী, ক্ষীণ বাঁকা চাঁদ রূপালী, নিও না বিদায়, এখনো ঝরেনি শেফালি। শুকতারা গো নিও না বিদায়, নিও না। এখনো ঘুমায় প্রীতম আমার, এখনো ঘুমায় প্রীতম আমার, ঘিরিয়া থাকুক রাতেরও আঁধার। কত সাধে আমি জেলেছি যে হায়, রঙে রসে সুরভি ঢালি, নিও না বিদায়, এখনো ঝরেনি শেফালি। শুকতারা গো নিও না বিদায়, নিও না। একজন উল্লেখযোগ্য গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, তার একটা লেখা তোমার হাতে এলো, এবং যেহেতু জয় বাড়িতে আছে সেই জন্য জয়ের হাতে গিয়ে লেখাটা পড়লো এবং একটা গান তৈরি হলো। সেই গানটা তুমি রেকর্ডও করেছো। হ্যাঁ, কিন্তু গানটা আমি বহুকাল তোমাকে গাইতে শুনি না, গাওয়াই হয় না। গাওয়ার সুযোগ আমি জানি, এই সমস্ত গানের কথা মানুষ হয়তো মনে রাখেন অনেক সময়, কেন রাখে না মানে দুর্ভাগ্য, সেটা আমাদেরই দুর্ভাগ্য। কিন্তু আজকে একটুখানি গাও গানটা, আমার খুব ইচ্ছে করছে গানটা শুনতে। আমার খুব মনে আছে নিতাদি গৌরীপ্রসন্ন মজুমদারের, নিতা সেন, ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি আমাকে ওনার হাতে লেখা খাতাটা খুলে দিয়ে বলেছিলেন কোন গানটা তোমার পছন্দ সেই গানটা খুঁজে নাও। আমাদের পরম সৌভাগ্য, তোমারও সেই সুযোগ হয়েছে, আমারও হয়েছে একটুখানি। গৌরীপ্রসন্ন মজুমদারের এক পাজার ডায়েরি ছিল, আমি ওই ডায়েরি থেকে এই একটা খুঁজে নিয়েছিলাম। সেই ডায়েরিগুলো আমার এখনো মনে আছে, এবং হাতে যখন স্পর্শ করেছিলাম আমার সারা শরীরে শিহরণ হয়েছে। আমি গৌরীপ্রসন্ন মজুমদারের নিজের হাতে লেখা, একদম নিজের হাতে লেখা। এয়ারপোর্টে বসে আছেন, ওয়েট করছেন ফ্লাইটের জন্য, এক লাইন লিখেছেন, হ্যাঁ, আবার কেটে দিয়েছেন কোনো কোনো জায়গায়। কিন্তু ওই লেখাটা বড় চমৎকার ছিল। জয় সুর করেছিল, একটু গানটা শোনাও না। করেছিল এবং খুঁজে পেতে মনে হয়েছিল একদম আমাদের সময়ের মতো গান। একদম একদম একদম। প্রতিটি কাব্যে যেখানে ছন্দ পতন, প্রতিটি কথায় যেখানে বানান ভুল, সেই পরিবেশ ছেড়ে এসো তুমি এখানে আমার কাছে। এখানে আকাশ বাতাস এবং ফুল তোমাকে দেখার আগ্রহে বসে আছে। প্রতিটি কাব্যে যেখানে ছন্দ পতন, প্রতিটি কথায় যেখানে বানান ভুল, সেই পরিবেশ ছেড়ে এসো তুমি এখানে আমার কাছে। এখানে আকাশ বাতাস এবং ফুল তোমাকে দেখার আগ্রহে বসে আছে। প্রতিটি কাব্যে যেখানে ছন্দ পতন, এখানে দেখবে ভোর না হতে পাখিরা যে সুরে গায়, ঝাঁকে ঝাঁকে শুধু দল বেঁধে
বুনো হাঁস উড়ে যায়, এখানে দেখবে ভোর না হতে পাখিরা যে সুরে গায়। ঝাঁকে ঝাঁকে শুধু দল বেঁধে বুনো হাঁস উড়ে যায়, বাউল বাউল মৌমাছিগুলো মধু খেতে খেতে নাচে। এখানে আকাশ বাতাস এবং ফুল তোমাকে দেখার আগ্রহে বসে আছে। প্রতিটি কাব্যে যেখানে ছন্দ পতন। চমৎকার। এইখানেই একটা কোথাও, এইখানেই আমাদের কোথাও একটা ব্রিজিং হয়, কোনো একটা যোগসূত্র, একদম ভীষণভাবে যোগসূত্র। অনেকে আমার মনে হয় জানো তো, যে অনেকে অধ্যায় আলাদা করে দেখতে চান, তো এইখানে একটা লাইন, এইখান থেকে পুরনো, এখান থেকে নতুন ইত্যাদি। হ্যাঁ, এই ধরনের মেকি কৃত্রিম কোনো গণ্ডিতে তুমি বিশ্বাস করো কিনা জানেন, তুমি নিশ্চয়ই করো না, আমরা করি না। আমরা সবাই একটা ফ্লো এর মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা, এই ফ্লোটা দেখো, তুমি আমি আমরা সব, মানে আমরা, আমি তো পরবর্তীকালে আমি রবীন্দ্রনাথের গান, তারপরে আমি খুব মানে সামান্য, আমি আমার গুরুরা আছেন তাও বলছি, যতটুকু শেখার কথা আমি ঠিক সেভাবে মানে শাস্ত্রীয় সঙ্গীত সেভাবে শিখিনি আমি। হ্যাঁ, কিন্তু তারপরে ফোক গেয়েছি, তারপরে আধুনিক গান গেয়েছি। আমার না আজকাল মানে আধুনিক গানের জায়গাটা এসে এটা একটা মনে হয় যে এটা সর্বশ্রেষ্ঠ জায়গা। একদম। কি ইচ্ছে করছে সেটা দেখো, আমার আজকে তো একদমই ইচ্ছে করছে যে গানগুলো নিয়মিত গাই না, সেই গানগুলোই একটুখানি শোনাই। আর সবচেয়ে বড় কথা, মনের জায়গাটা তো পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা সকলেই কম বেশি সেই ক্রাইসিসের মধ্যে, না? অসম্ভব ক্রাইসিস, মানে মনের মতো জায়গা পাচ্ছি না, যেটা করছি সেটাই ঠিক মন লাগছে না, আর যেটা করছি না তার জন্য মন খারাপ করছে, মাঝে মাঝে মনে হচ্ছে এটা ঠিক, তবুও তুমি প্রচুর পেয়েছি, তারপরেও আমাদের এইটা মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি শঙ্খ ঘোষের লেখা ইচ্ছে হলো ব্যাকুল গাইব, সূর্যমুখী, আমার অসম্ভব প্রিয় একটি কবিতা। এবং এই কবিতাগুলো কাকা সুর করেছিল, এগুলো যে সুর হতে পারে এগুলো কোনোদিনও কোনো ধারণাই হয়নি, কিন্তু হয়েছে। এই গানটার পরে লোপার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চাইব, কিন্তু আগে গানটা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুলল না সে ঘর, অন্ধকারে মুখ লুকিয়ে উঠল কেঁদে স্বর। এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকাল যার মুখ দেখে না বিকেল করে আড়ি। ইচ্ছে হলো ব্যাকুল, তবু খুলল না সে ঘর, অন্ধকারে মুখ লুকিয়ে উঠল কেঁদে স্বর। এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকাল যার মুখ দেখে না বিকেল করে আড়ি। শীতল মুখে শূন্যে ঝোলে সূর্য সারা দুপুর, ঘরেতে তার তাপ পৌঁছয়, জ্বর হয়েছে খুকুর, জ্বর হয়েছে খুকুর। শুকনো ভাঙা বেদানা তার মাথার কাছে খোলা, ছোট্ট দুটো হাত ভরে দেয় বুকে কঠিন দোলা। এ যে বিষম, এ যে কঠিন, কি যে ছোট্ট বাড়ি, সকাল যার মুখ
দেখে না বিকেল করে আড়ি। লাল ছলো ছল আলগা চোখে তাকালো ভয়ে ভয়ে, যে দেয়ালেই চোখ পড়ে তার সে দেয়ালেই ক্ষয়। লাল ছলো ছল আলগা চোখে তাকালো ভয়ে ভয়ে, যে দেয়ালেই চোখ পড়ে তার সে দেয়ালেই ক্ষয়। হঠাৎ ঝরে উঠল কেঁপে আলো দেখবো মাগো, এ কি বিপুল স্বচ্ছ সখী, জাগো কঠিন জাগো। বেঁচে থাকবো সুখে থাকবো, সে কি কঠিন ভারী। সকাল যার মুখ দেখে না বিকেল করে আড়ি। বেঁচে থাকবো সুখে থাকবো, সে কি কঠিন ভারী। সকাল যার মুখ দেখে না বিকেল করে আড়ি। লোপা, এই গানটা যে তুমি গাইলে, এটা শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় এসছে। প্রশ্নটা আমি করবো, কিন্তু তার আগে একটা গান শুনে নিই যেটা তুমি এখন গুনগুন করছো। এটা আমারও খুব প্রিয় গান, তোমার সব গানই প্রিয়, কিন্তু এই গানটা একটা মজা আছে। স্ক্যানটা আমার ভীষণ ভালো লাগে গানটা। যে যায় সে যায়, যে যায় সে যায়, যে থাকে সেও টেনে টুনে 5-10 বছর টিকে যায়। যে যায় সে যায়, যে যায় সে যায়, যে থাকে সেও টেনে টুনে 5-10 বছর টিকে যায়। সেও যেত যদি তার না থাকতো কোনো পিছু টান, সেও যেত যদি তার না থাকতো কোনো পিছু টান। রহস্য করে কেউ কেউ যাকে বলে মিছু টান, যে যায় সে যায়, যে যায় সে যায়। এরপরে তো আসছে একদম অন্যরকম। বড় বউ বড় বউ বড় বউ, শেষকালে দপ্তরে গরদান পড়বে কাটা। ভাজাভুজি চচ্চড়ি যা থাকে তা দাও, পরে নিশারটা সর্বনাশ বেজে গেল 8টা। কালো হয়েছিল বড্ড দেরি, ভয়ে ভয়ে কাল ছিল সারাটা রাস্তা। সে যায়, যে যায় সে যায়, যে যায় সে যায়। লোকটা খুব দুঃখিত নয়, আবার সে খুব সুখীও নয়। তার একদিকে বড় বউ, একদিকে বড় বউ, অন্যদিকে বড় বাবু। একদিকে বড় বউ, অন্যদিকে বড় বাবু। মধ্যখানে ক্রমাগত করতে করতে দেরি টিকে থাকা প্রাণ ভোমরা। আরো কবছর মাঝে মধ্যেই বলে উঠবে ধ্যাত্তেরি। কবিতাটার এখানে শেষ। একটা অনুষ্ঠানে শেষ করলাম, হাততালি পড়ছে না। কাকা তখন আমার সঙ্গে হারমোনিয়াম বাজায়। বাড়ি গিয়ে চিন্তা হলো কি হবে বলো তো, না এখানে শেষ করা যাবে না। মাঝে মধ্যেই বলে উঠবে ধ্যাত্তেরি। যে যায়
সে যায়, যে যায় সে যায়, যে থাকে সে ওই মাঝে মধ্যে ধ্যাত্তারি বলে, আর টেনে টুনে 5-10 বছর টিকে যায়, যে যায় সে যায়, যে যায় সে যায়। বহুত আচ্ছা, কারণ এটা এত ভালো লেগেছিল, এর মধ্যে একটু ভীমপলশ্রী কাফি এবং একটু কানাড়ার গন্ধ, হ্যাঁ, আবার একটু পরের দিকে বেরিয়ে গেছেন রাগ থেকে। আমি এই কথাটা এই জন্য বলতে চাইছি। আর সবচেয়ে বড় কথা, জিজ্ঞাসা যদি করতাম এটা কি রাগ গো, অত তোর কি দরকার। হ্যাঁ, আমি তোমাকে হয়তো চাঁদুদা প্রশ্নের উত্তর দেননি, কিন্তু চাঁদুদা যে আসলে বেসিক্যালি একজন শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, সেটা চাঁদুদা কম্পোজিশন শুনলে বোঝা যায়। তোমার অনেক গানের ভেতরেই যেগুলো চাঁদুদা কম্পোজ করেছেন অনেক রকম রাগের ছায়া আছে, কিন্তু অদ্ভুতভাবে কি স্মার্টলি উনি রাগের পর্দাগুলোকে রেখেছেন, কিন্তু সবসময় সেই রাগের মুডটাকে নেননি। তিনি রাগের পর্দাগুলোকে কবিতার মুডের সঙ্গে সম্পৃক্ত করে এবং তালগুলো তাই সেরকম ভাবে, এবং এই যে ক্যানশনটা এই গানটার এত নাটকীয় এবং তুমি এত বিউটিফুলি ডেলিভার করো, মানে গানটাকে একটা সংলাপের মতো তুমি একদম বলো প্রায়, এটা অসম্ভব ভালো লাগে। আমার জানতে ইচ্ছে করছে এর আগেরও যে গানটা তুমি গাইলে, এই যে কবিতায় সুরারোপ করেছেন চাঁদুদা একের পর এক, এটা কি তুমি একটু আগে বলছিলে যে চাঁদুদা লিখতে চাইছিলেন না বা লিখতে চাইতেন না, এমন মানে তুমি কি গানের মধ্যে সেরকম কথা চেয়েছো যেটা তোমার উচ্চারণ করতে ভালো লাগবে, এবং সেই অপ্রাপ্তি বা অতৃপ্তি ছিল বলে কি তুমি কবিতার দিকে ঝুঁকেছিলে, এবং যার থেকে একটা কবিতার গান বলে একটা আলাদা স্ট্রিম তৈরি হয়ে গেল নাকি? এটা দুজনেরই ছিল, দুজনের আকাশ পাতাল বয়সের তফাৎ, অথচ দুজনে এত বন্ধু আমরা এখনো পর্যন্ত। আর এখন তো তবু খানিকটা ডিফারেন্স, মানে গ্যাপ লাগে, কিন্তু সেই সময়টা যখন আমার 12-13 বছর বয়স আর কাকা আমার থেকে 20-25 বছরের বড় হবে বয়সে, সেটা কোনো রকম ডিফারেন্স পেতাম না। এবং এই যে ভালো লাগছে না এটা গাইতে, নতুন কিছু একটা করার দরকার, এবং নতুন কিছু করলে ভালো লাগবে। এবং সবচেয়ে বড় কথা, যে কথাগুলো আমি বলছি, যেটা আমি গান হিসেবে গাইছি, সেটা আমি সম্পূর্ণ বিশ্বাস করতে না পারলে এবং আমার সেটা চারিদিকের সঙ্গে মিল না পেলে আমি সেটা কেন গাইবো। একদম এইটা একটা মানে আমারও ভেতরে ভীষণ ছিল, এবং কাকার তো নিশ্চয়ই ছিল, অনেকদিন ধরে সেটা ছটফট করতো নিশ্চয়ই। তা সেই জায়গা থেকে কিন্তু কবিতার আশ্রয় নেওয়া। একদম, এটা আমরা দেখেছি যে যখন কোনো কবিতায় কেউ সুর করতে গেছেন, তখন গানের প্রয়োজন অনুযায়ী একটু রদবদল করে নিচ্ছে। এমনকি সেটা রবীন্দ্রনাথের মতো মানুষও করেছেন, যখন আগে কোনো একটা লেখা কবিতা হিসাবে লিখেছেন, কিন্তু যখন সেটাকে গান করেছেন তখন দেখবে তুমি কোনো শব্দের অদল বদল ঘটিয়েছেন। সেটা এখানেও এক্ষেত্রেও হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা এখানে হয়েছে বটে, কিন্তু আমার মনে হয় যে সেটা ঠিক ওই ধরনের মডিফিকেশন কখনো হয়নি, সেটা অনেক বেশি কঠিন। এইটা বা জিপ টানলেন, নারী টিপলেন, এগুলো সব মানে গদ্য কবিতা ধরনের কবিতাগুলো, মানে আমি বলছি সেটাকে একটা গানের ফর্মে নিয়ে আসাটা খুব চ্যালেঞ্জিং কাজ, এবং সেটা চাঁদুদা অসাধারণ ভালোভাবে করেছিলেন, জিনিসটাকে দারুণভাবে করেছিলেন। আর একটা জিনিস হয়েছে জানো তো, যেহেতু তো নিজে গান গাইতে পারেন না, এবং ক্লাসিক্যাল মানে একেবারেই শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ, এবং ধরো একটা কিছু একটা সেতারে বাজাচ্ছে, সেটা যেমন করে হোক তালে মিলে এদিক ওদিক করে মিলে যাবে, কিন্তু সেটা এই কথার মধ্যে দিয়ে ওটাকে গানে মেলানো, ওটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি জানি না, আমি ছোটবেলায় ওটা করে ফেলেছিলাম বলে আমার এত সহজভাবে মাথায় বসে গিয়ে জিনিসটা ওয়েভলেন্থে ম্যাচিং হয়েছিল বলে হয়ে গেছে। আজকে যদি নতুন করে এই কাজটা করতে শুরু করতাম, তখন আমি কতটা পারতাম আমার খুব সন্দেহ আছে, কারণ আমি এখন অনেক এটা এরম হওয়া উচিত, এটা হওয়া উচিত না, মানে এটা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং সঙ্গে তোমার ওই এক্সপ্রেশনটা রাখা। এক্স্যাক্টলি এবং এই নাটকীয়তা, তোমার গানের ভেতরে যে নাটকীয়তাটা থাকে, সেই নাটকীয়তাটা আনা খুব কঠিন, কারণ আমার মনে হয় যে তোমার নাটকীয়তাটা কীরকম জানো, যে তুমি তোমার ওই নাটকীয়তাটা তুমি শ্রোতাদের ভেতরেও চালিয়ে দিতে পারো, মানে সেটা তুমি পারো করতে, তোমার মতো সবাই পারে না কিন্তু করতে, এবং সেটা একটা কবিতার মতো, অনেকে বলতে পারে বা কবিতা খুব দুর্বোধ্য লাগছে, আমি মানে বুঝতে পারছি না, কিন্তু কবিতাটা যখন তুমি ওইভাবে গান গেয়ে দেখাও, তখন জিনিসটা একটা ছবির মতো খুব সহজ হয় আমাদের সামনে। যার জন্য আমি যে স্টেজে কথা বলি না, অনেক সময় দেখবে, আজকাল তো ছেড়ে দাও, আজকাল কি করি আর ভেবে লাভ নেই, কিন্তু আমি প্রথম থেকে ভীষণ কথা বলতাম। তার কারণটা হচ্ছে, এই ধরো এইটা গাইবো,
এটা গিয়ে আমি এমন একটা কথার মধ্যে দিয়ে গিয়ে তাকে বুঝিয়ে দিলাম, জমিটা তৈরি করলাম যাতে সে ওই কবিতাটার মধ্যে ঢুকে পড়তে পারে। যেমন কথার কথা বলো, আমি অবনী বাড়ি আছো, এটা একটা সাধারণ যে কোনো মানুষকে আমি অবনী বাড়ি আছো বোঝাবো কি করে? যারা কবিতা পড়েন, কবিতাটা অনেকবার পড়েছেন, তারা ভেতরে ঢুকতে পারছেন, কিন্তু যিনি গান শুনছেন তিনি একবারে শুনছেন গানটা, তার জন্য আমাকে একটা প্রিলিউড তৈরি করে নিতেই হয়, জমি তৈরি করে নিতেই হয়, যার জন্য আমি এত কথা বলি। আচ্ছা, তোমার নিজের কখনো মনে হয়েছে যে নিজে লিখবে বা নিজে সুর করবে? আমাকে গদ্য লিখতে বলো, আমি এখনো লিখতে রাজি আছি, কিন্তু আমার পদ্য হবে না আর আমার সুর হবেই না, খুব খারাপ হবে। কেন, আমার বাড়িতে ওরকম সুরকার দুজন রয়েছে, আমি কেন সুর করতে যাব? জয়ের মতো একটা প্রশস্ত কাঁধ পাওয়া গেছে, সুরের বন্দুকটা ওর কাঁধে, তাই তো? সবই যদি একটা মানুষ নিজে করতে পারবে, তাহলে আর ও কি করবে? ও আছে কি করতে, তাই তো? মানে তোমরা আছো কি করতে? তোমরা গান তৈরি করে দেবে, আমি গাইবো। দেখো, আমি জীবনে কোনোদিনও রান্নাও করিনি, আমার একটাই ব্যাপার, রান্না করে দেবে, আমি খাবো, সবাই সবকিছুর জন্য না। তুমি লোকসঙ্গীত গাইতে ভীষণ ভালোবাসো, লোকসঙ্গীতের প্রতি তোমার একটা বিরাট ভালোবাসার জায়গা আছে, আমি জানি। তুমি মঞ্চেও এখন গাও, কিন্তু আবার বলি, মঞ্চ অনেক সময় আমাদের ভালো লাগার জায়গাটাকে একটু সীমিত করে দেয়, একটু ছোট করে দেয়। আমরা একটা গণ্ডির বাইরে অনেক সময় বেরোতে পারি না, অনেক সময় সর্বসাধারণ যারা সামনে রয়েছে তাদের কথা মাথায় রাখতে হয়। কিন্তু আজকে গান অন্তহীনের এই পরিসরে এসে এমন কোনো গান, লোকগান তোমার গাইতে ইচ্ছে করছে কি বা করবে কি, যেটা তুমি টক করে কোনো পাবলিক স্টেজে সবসময় গাইবার সুযোগ পাও না? না, লোকগান দেখো, আমি একটু পরিষ্কার, মানে সোজা কথা সোজাভাবে বলছি, শুনতে হয়তো সকলের ভালো লাগবে না, হয়তো অনেকে রেগে যাবেন আমার ওপরে, কিন্তু দেখো, এই এখন লোকগান খুব চলছে। হ্যাঁ, এটা 2007-এ যখন প্রথম লোকগান গেয়েছিলাম এবং যখন ছাতা ধরো খুব পপুলার হলো, তখন তারপর থেকে আস্তে আস্তে বুঝছি যে এখন খুব চলছে, মানে যে লোকগানটা আমি স্টেজে গাইবো সে চলে যাবে, ফলে আমার খাটনি অনেক কম। প্রথম কথা, একটা জানা গান, আর একটা সেদিনকে একজন একটা টার্ম দিয়েছেন আমাকে, সেটা আমি বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে ঝাঙ্কু, না ঝাঙ্কু না তো, ও সে একজন বলেছেন ঝাম্পু গান, ঝাম্পু গান। এই লোকগানের মধ্যে ঝাম্পু গান বিষয়টা বেশ ভালো আছে, সুতরাং ঝাম্পু গান আমাকে স্টেজে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু কখনো কখনো স্টেজ তো স্টেজের জায়গা থাকবে, সে তো আছে নিশ্চয়ই, কিন্তু কখনো এরকম কোনো গান নিশ্চয়ই তুমি ভেতরে ভেতরে গুনগুন করো যখন তুমি একা থাকো, বা তুমি নিজের মনের ভেতরে ডুব দাও যখন, হ্যাঁ, হয়তো একা আছো, একটা কোনো নিভৃত জায়গায়, একটা অবসরের মধ্যে আছো। দেখো, অনেক গানই না ভিতরে ভিতরে আজকাল হয়, সব গান মনে থাকে না। আমার বিশেষ করে প্রতিমা বড়ুয়ার প্রচুর গান, যেটা আমি হয়তো এখন তোমাকে চট করে, যেহেতু একটা রেকর্ডেড অনুষ্ঠান হচ্ছে, সেটা আমি গেয়ে শোনাতে পারবো না। এরকম প্রচুর গান আছে যে গানগুলো আমি না ভিতর ভিতর গাই, হয়তো তৈরি হচ্ছি, হয়তো 2 বছর পরে আবার গাইবো, এরকম কোনো একটা, সেই গানগুলো ভিতরে ভিতরে ভীষণ চলে, আমাকে ভয়ঙ্করভাবে লালন টানে। তো আমরা একটা লালনের গান শুনি না, এমন গান যেটা তুমি সচরাচর গাইতে ভালো লাগে, গাইতে চাও, কিন্তু সচরাচর গাই না। বাড়ির কাছে যার শ্রীনগর, সেথা এক ঘর পড়শি বসত করে, সেথা এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে, গেরাম বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা, নাই তরণী পারে, আমার মনে বড় বাঞ্ছা জাগে, মনে
সে গায়ে যাই রে, ও আমি কেমনে সে গায়ে যাই রে, আমি একদিনও না দেখলাম তারে। পড়শি যদি আমায় ছুতো, ও আমার জমজাত না সকল যেত দূরে। ওরে সে আর লালন এক থানে রয়, সে আর লালন এক থানে রয়, তবু লক্ষ যোজন দূরে, ও তবু লক্ষ যোজন দূরে, আমি একদিনও না দেখলাম তারে। পুরোটা গাইলাম না, একটু ছেটে খেটে গাইলাম। খুব সুন্দর। মানে আমার মনে হয় যে কখনো কখনো আমাদের একটু সেরকম সময় আমরা হয়তো সেই বয়সে আমরা পৌঁছচ্ছি, আমাদের গানের মধ্যে আবার একটু নিভৃত মুহূর্ত দরকার হবে কখনো কখনো। আমরা ফিরে আসব, লোপার আরও কিছু বলার আছে, আরও কয়েকটা গান শেষ অংশে আমাদের শোনার আছে, সঙ্গে থাকবেন। একটা সময় পরে মানুষ অন্তর্মুখী হয়, আমরা সবাই কম বেশি সেই রেখাটার কাছাকাছি এসে যাচ্ছি, যে এবার আমরা একটু নিজের ভেতরটা দেখছি। আজকে সেই রকম মানে লোপার ভাবনার সেই দিকটা গান অন্তহীনের এই পর্বে একটু ধরার চেষ্টা করছি। সুমনদার, কবির সুমনের কথা এবং সুর আমার বড় প্রিয় গান, আপনাদেরও, লোপারও। তুমি শুনো না আমার কথা, তুমি দেখো না আমার চোখ, মুখে জমে থাক নীরবতা, বুকে নিবিড় রাত্রি হোক। তুমি শুনো না আমার কথা, তুমি দেখো না আমার চোখ, মুখে জমে থাক নীরবতা, বুকে নিবিড় রাত্রি হোক। তুমি শুনো না আমার গান, তুমি এসো না অন্তরাতে, থাক স্তব্ধতা টান টান, বুকে শান্ত নিবিড় রাতে। তুমি শুনো না আমার কথা, তুমি শুনো না আমার বৃষ্টি, তুমি দেখো না আমার ঝড়, দাও অন্য আকাশে দৃষ্টি,
বুকে রাত্রির মর্ম তুমি শুনো না আমার হাসি, তুমি দেখো না চোখের জল। আমি রাত্রিকে ভালোবাসি, বুকে অন্ধকারের ঢল। তুমি শুনো না আমার কথা, তুমি দেখো না আমার চোখ, মুখে জমে থাক নীরবতা, বুকে নিবিড় রাত্রি এই মুহূর্তে আমাদের মন একটু বিষণ্ণ, তার কারণ আমাদের থামতে হবে, পর্বের শেষ দেখতে পাচ্ছি এই পর্বের। কিন্তু যাওয়ার আগে আরেকটা গান শুনবো। অনেক গান শুনতে ইচ্ছে করছে কিন্তু উপায় নেই। কিন্তু শেষে, একদম শেষে যে গানটা গাইবে সেটা আমরা একদম শুরুতেই ঠিক করে রেখেছি। এই গানটা কার লেখা ছিল, কার সুর ছিল, আরেকবার তুমি বলো। এই গানটা ভালোবাসতে বলো গানটার নাম দেওয়া হয়েছিল। আমার কাছে আসতে বলো শক্তি চট্টোপাধ্যায়ের দুটো কবিতা, সেটাকে কি করে যে কাকা মিলিয়েছিল, হ্যাঁ সেটা মানে শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমি এতদিন ধরে পড়ছি, আমি কখনো খুঁজে পাইনি দুটো মিলে, দুটো ছোট ছোট কবিতা দুটো মিলে একটা গান হয়ে গেছিল। আজকে সেই গানটা আমরা শুনতে শুনতেই এই পর্ব শেষ করব। লোপাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। গানের সুর, কথার রেশ নিয়ে আমরা এই পর্বে শেষ করতে চাই। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয় বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। এক গলা বুক ডুবলে জলে আমায় ভালোবাসতে বলে, যখন তখন হাসতে বলে, নইলে আমায় পাচ্ছ না। বাহিরে নয় বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। একটু কথা কইলে ভালো, একটু সবুর সইলে ভালো, এক মুহূর্ত রইলে ভালো, নইলে কিছুই পাচ্ছ না। বাহিরে নয় বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো। আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো।